ধীরে ধীরে পথ পেরোচ্ছে অদিতির ধ্রুবর বাস। অদিতির পাশে ধ্রুব বসে মোবাইল দেখছে কথাটা ভুল অবশ্য। ওর স্থির দৃষ্টি ঘুরে ফিরে বারবার আটকে যাচ্ছিল অদিতির দিকে। অদিতি চুপ করে অস্বস্তি নিয়ে জানালার বাইরে চেয়ে আছে, ভুলে ধ্রুবর দিকে তাকাচ্ছে না। ওর খোলা চুল উড়ে ধ্রুবর মুখের উপর ছড়িয়ে পড়ছিল বারবার। ধ্রুব হাত বাড়িয়ে অদিতির উড়ে আসা চুল মুখের ওপর থেকে সরিয়ে দিয়ে কিছু বলবে ভাবল, অথচ হঠাৎ অদিতির মলিন বিমুগ্ধ মুখের দিকে চেয়ে ও যেন থমকে গেল। অদিতির চুল উঠছে, বাতাসে ঝাপটায় ওড়না উঠছে, অথচ ওর মধ্যে নিজেকে গোছানোর কোনো তাড়া নেই, অস্থিরতা নেই। ও জানলা দিয়ে অপলক চেয়ে আছে, মাঝে মধ্যে কী যেন চিন্তায় ডুবে যাচ্ছে। ধ্রুবর হঠাৎ কী হলো, সে ফোনটা নিয়ে আলগোছে বড্ড নিঃশব্দে অদ্রির একটা ছবি ক্যামেরা দিয়ে তুলে দিল। তারপর আবার ক্যামেরার কোলের ওপর রেখে দেখে যেতে লাগলো সামনে বসে থাকা মলিন অথচ সুন্দর মেয়েটির দিকে। বাস স্টেশনে পৌঁছাতে আরও 2 ঘন্টা। বাসের ঝাঁকুনিতে দুজনের অবস্থা করুণ। অদিতির এসব হ্রাসে চলাফেরা করার অভ্যেস থাকলেও ধ্রুব এসবে নতুন। অদিতি কষ্ট পাবে দেখে ও এতক্ষণ চুপ করে সব সইছিল। এক পর্যায়ে বাস এমন জোরে ব্রেক কষল, অদিতি ছিটকে পড়ল সামনের সিটে। মাথাটায় ব্যথা পাবে তার আগেই ধ্রুব দ্রুত হাত দিয়ে ধরে ফেলল ওকে। অদিতি নিজেকে ঠিক করে উঠে ভালোভাবে বসলো। ধ্রুব ওর মাথা থেকে হাত সরিয়ে বলল, ঠিক আছো? অদিতি নিচু গলা জবাব দিল, হুম। ধ্রুব পিঠ ব্যথা করছিল। ও সিটে হেলান দিয়েই সিট পেছনের দিকে ঝুঁকে গেল। সঙ্গে সঙ্গে পেছনের লোকটা খেকিয়ে উঠল, এই মিয়া, সিট ঠিক করেন আপনার। আচমকা চেঁচিয়ে উঠল ধ্রুব ভারী গলায় বিরক্ত হয়ে পেছনের দিকে উঁকি দিল। একটা মাঝবয়সী লোক বসে আছে, নিজের সিট পেছনে অনেকটা হেলিয়ে রেখেছে, অথচ ধ্রুবর বেলায় চেঁচালো। ধ্রুবর দিকে এমনভাবে চেয়ে আছে যেন ধ্রুবকে এখানে মাইল লাগাবে। ধ্রুব ও চাহনির দিকে একটা রাগান্বিত দৃষ্টি ছুড়ল। হাতে শার্টের হাতা ফোল্ড করতে করতে লোকটাকে দেখে দাঁত খিচিয়ে বলল, কি বলছিলেন আপনি যেন? ধ্রুবর হাতের ম্যাসেল আর ওর চোখের রাগ দেখে হয়তোবা লোকটা ভয় পেয়েছে। অমনি মিনমিন করে অন্যদিকে চেয়ে বিড়বিড় করলো, মাইয়া নিয়ে বাসে ওঠে মস্তানি দেখাইতেছে। ধ্রুবর কারে কথাটা গেল, ওর রাগ এবার চিরে দিয়ে মাথায় উঠে গেল। ও উঠে দাঁড়াতে চাইলো। মাইয়া মানে কি বোঝাতে? লোকটা আচমকা ধ্রুবর এমন রূপে এবার ভয় পেয়ে সেটিয়ে গেল এক প্রকার। ধ্রুব তেড়ে উঠতে চাইলে ওর হাত দ্রুততার সঙ্গে চেপে ধরে অদিতি। ধ্রুব ওর হাতের দিকে একবার তাকিয়ে আবার অদিতির দিকে চায়। অদিতি চোখের ইশারা ওকে থামতে বলছে। ধ্রুব ওই করুণ দৃষ্টি দেখে চোখ বুজে জোরে শ্বাস ছেড়ে আবার জায়গায় বসে গেল। অদিতি ধ্রুবর হাত ছেড়ে দিল। ওর মাথাটা নিচু করে আস্তে করে বলল, আমাদের গ্রামের লোক একটু অন্যরকম, ওরা এইভাবে বলে, এটা নিয়ে মারামারি করে লাভ নেই। ধ্রুব রাগে কাঁপছিল। অদিতির সম্পর্কে বাজে বলাটাও একদমই নিতে পারেনি। নিজেকে সামলাতে ব্যর্থ হয়ে ধ্রুব অদিতির দিকে একটু ফিরে শাসিয়ে বলল, লোকটার বাড়ি তুমি আমায় চেনাবে, ওখানে দেখবো এটারই। অদিতি ঘুম পাচ্ছিল। ও বাসের সিটে মাথা হেলিয়ে ঘুমানোর চেষ্টা করলো। এক পর্যায়ে ঘুমিয়েও গেল। ধ্রুব দেখে এসব। অদিতির মাথা বারবার সিট থেকে হেলে পড়ে যাচ্ছিল। ধ্রুবর কী হচ্ছে আজ কে জানে, বারবার অদিতির দিকে চেয়ে থাকছে, ছুতে ইচ্ছে করছে, মেয়েটার এলোমেলো চুল গুছিয়ে দিতে ইচ্ছে করছে। অদিতি আজ প্রথমবার এতটা পাশে আছে বলে কি আজ ওর চাওয়াগুলো বেপরোয়া হচ্ছে? ধ্রুব নিজেকে আশকারা দিল। ধীর হাতে বাড়িয়ে অদিতির মাথাটা নিজের কাঁধে হেলিয়ে দিল। ঘুমের ঘোরে অদিতি ধ্রুবর কাঁধের নাক গুঁজে দিল। এমনটা করা একসাথে ধ্রুবর শ্বাস যেন আটকে এলো। ও ঢোক গিলে ঘাড় ঘুরিয়ে নিজের কাঁধের ওপর পড়ে থাকা অদিতির দিকে তাকালো। অদিতি হুঁশে নেই। ধ্রুব ঢোক গিলে আবার সোজা হয়ে বসলো। ওর লোম দাঁড়িয়ে যাচ্ছে। তারপর যখন অদিতি ঘুমের ঘোরে ওর বাহু জড়িয়ে ধরলো, ধ্রুবর বুকের ধোক ফুকানে যেন এবার লাগাম ছাড়লো। কোনো মেয়ে আজ অবধি ওর হাতের এত এত কাছে কোনোদিন আসেনি। ধ্রুবর কাছে এই ছোঁয়া নতুন। ধ্রুব এবার ঢোক গিলে ওর কেমন একটা লাগছে। ও ধীরে ধীরে মাথাটা ঘুরিয়ে অদিতির ঘুমন্ত মুখটার দিকে তাকালো। অদিতি যেন আজ বড্ড নিশ্চিন্ত, ভীষণ আরাম করে ঘুমাচ্ছে। ধ্রুব মুগ্ধ হয়ে দেখে গেল পুরোটাক্ষণ। তারপর আলগোছে অদিতির মাথা সেভাবে রেখে দিল নিজের কাঁধের পুরোটা রাস্তা। বাস লক্ষ্মীপুর পৌঁছেছে। ধ্রুব ঘুমিয়ে পড়েছিল অদিতির মাথায় নিচের মাথা হেলিয়ে। বাসের মধ্যে শোরগোল শুনে ওর ঘুম ভেঙে গেল। চোখ মুখ কুঁচকে দেখলো আশেপাশটা। অদিতি ওর কাঁধে তখনও মাথা রেখে ঘুমাচ্ছে। ধ্রুব সোজা হলো, ওকে ডাকলো, অদিতি গেট আপ, আমরা পৌঁছে গেছি। অদিতি একটা পুরুষ কণ্ঠের আওয়াজ ডাক শুনে নিভু নিভু চোখে তাকালো। ওর মুখ প্রায় ছুঁই ছুঁই ধ্রুবর মুখের সঙ্গে।
ঘুমের রেশ কাটে পুরো ব্যাপারটা মাথায় আসতে ছিটকে সরে গেল। ও দ্রুত ওনা ঠিক করে অপ্রস্তুত গলায় বলতে চাইল, আমি আমি কখন আপনার। ধ্রুব কী উত্তর দেবে? ও অদিতিকে টেনে এনেছে নিজের কাঁধে, বললে উল্টা ভাবনা ভাবতে পারে। ধ্রুব কিছুটা দোনমনো করে বলল, তুমি ঘুমের ঘরে এসেছিলে, আমি আনিনি। অদিতি শুনল, ওকে দিয়ে আশপাশটা দেখলো। সবাই ব্যাগ নিয়ে নেমে যাচ্ছে। ধ্রুব নিজের ব্যাগ গোছাচ্ছিল। শার্ট টেনে টুনে উঠে দাঁড়িয়েছে ততক্ষণে। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে মাথায় ক্যাপ পরে নিল। তারপর অদিতি ধ্রুবর হাত বাড়িয়ে দিয়ে বলল, দাও। অদিতি কিছুটা অস্বস্তি নিয়ে তাকালো। ধ্রুবকে ওকে হাত ধরার জন্য বলছে। অদিতি অস্বস্তি নিয়ে আশেপাশে তাকালো। এই বাসে অনেকে হয়তো ওকে চিনতে পারে। অদিতি এবার কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, এসব কি করছেন? আমি হাত ধরতে পারবো না। গিভ মি ইউর ব্যাগ। অদিতির কথা শেষ হওয়ার আগে ধ্রুব বিরক্ত হয়ে বলল। অদিতি এবার ভীষণ লজ্জায় পড়ে গেল। ও এসব কী ভাবছিল? অথচ ধ্রুবর মনে যেসব কিছুই ছিল না। অদিতি ওর ব্যাগ নিজেই হাতে নিয়ে উঠে দাঁড়ালো। বলল, আমি নিতে পারবো, আপনি আগে আগে যান প্লিজ, কেউ দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে। ধ্রুব অদিতির কথা শুনে আশেপাশে তাকালো। মানুষজনের ভিড় থেকে ও দীর্ঘশ্বাস ফেলে বলল, চলো। বলে অদিতির বিপদের কথা ভেবে মেনে নিয়ে সামনে এগিয়ে গেল। অদিতি ধ্রুব থেকে দূরত্ব রেখে বাস থেকে নামলো। ধ্রুব বাস থেকে নেমে হাত মুছড়ে স্ট্রেচিং করছিল। অদিতি সেটা দেখে নিচু গলায় বলল, রাস্তাটা ভালো না এদিকে, অনেকবার চেয়ারম্যানকে বলা হয়েছিল, লাভ হয়নি। ওর কথা শুনে ধ্রুব স্ট্রেচিং থামিয়ে সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। বলল, ডোন্ট ওরি, আই এম ফাইন। অদিতি বলছে। ধ্রুব কখনোই ওর অসুবিধা প্রকাশ করবে না অদিতির সামনে। ও দাঁড়িয়ে থাকে। ধ্রুব একটু পর বলল, তোমাকে নিতে কেউ আসেনি? অদিতি খুঁজছে আশেপাশে কাউকে। বলল, আব্বা আসবেন। ধ্রুব নিজেও তাকালো আশেপাশে। অদিতির বাবা দেখতে কেমন সেটা ওরও জানা দরকার। লোকটা কিসের এত অহংকার, গৌরবের বাহাদুরি জানা লাগবে। হঠাৎ অদরে নিজের বাবাকে দেখতে পেয়ে অদিতি আটকে গেল। ভয়ে ধ্রুবকে ধাক্কা দিয়ে নিজের থেকে কয়েক ইঞ্চি দূরে সরিয়ে দিয়ে বলল, সরে দাঁড়ান, আব্বা আসছেন। ধ্রুব আচমকা ধাক্কায় কয়েক পা পিছিয়ে অবাক চোখে অদিতির দিকে তাকালো। অদিতির চোখ মুখ ভয়ে আতঙ্ক। একবার বাবাকে দেখছে তো আরেকবার ধ্রুবর দিকে তাকাচ্ছে। পাঞ্জাবি গায়ে তোফাজ্জল মেয়ের দিকে এগিয়ে গেলেন। ধ্রুব তোফাজ্জলের সঙ্গে অদিতিকে দেখে বুঝতে পারল এই সেই বিখ্যাত প্রেমের বিচারক। ও ভ্রু কুঁচকে চাইল। আগাগোড়া লক্ষ্য করতে থাকলো তোফাজ্জলকে। দেখে মনে হচ্ছে ভীষণ রাগী এক মানুষ। ধ্রুব কিছুটা দূর থেকেই দেখছিল বাপ মেয়েকে। তোফাজ্জল মেয়ের ব্যাগ নিজের হাতে নিয়ে বললেন, পথে অসুবিধা হয়েছে? অদিতি আর চোখে ধ্রুবর দিকে চেয়ে সঙ্গে সঙ্গে চোখ ঘুরিয়ে তোফাজ্জলের দিকে চেয়ে জবাব দিল, না। তোফাজ্জল মেয়ের ব্যাগ নিয়ে নিলেন কাঁধে। গমগমে স্বরে বললেন, বাড়ি চলো। অদিতি বাবার পেছনে পেছনে এগিয়ে যাচ্ছেন সামনে। স্টেশন ছাড়ার আগে একবার পেছন ঘুরে মলিন চোখে ধ্রুবকে দেখল। ধ্রুব ভ্রু কুঁচকে ওর দিকে চেয়ে রইল। দুজনের চোখে চোখ মিলল। একজনের চোখে ছিল প্রেমের ব্যর্থতা, তো অন্যজনের চোখে চাপা রাগ। অদিতি মলিন চোখে চেয়ে আবার বাবার দিকে ফিরে হেঁটে গেল। অদিতি যেতেই ধ্রুব ক্যাব খুলে ফেলল। ওর মাথায় চড়ে গেছে কিছু একটা। তোফাজ্জল অদিতির বাবা না হলে এতক্ষণে। ধ্রুব নিজের রাগ কন্ট্রোল করলো। ও পরিকল্পনা মাফিক এগোচ্ছে। স্টেশন ছেড়ে ও হাতে ক্যামেরা নিয়ে ছবি তুলতে তুলতে চলে গেছে সোজা অদিতির বাড়ির সামনে। ছোটোখাটো একটা ইটের তৈরি বাড়ি। বাড়ির সামনে ছোট একটা উঠোন। উঠোনে হরেক রকমের শাকসবজি লাগানো হয়েছে। উঠোনের একপাশে একটা ছোট্ট পুকুর। ধ্রুব বাড়ির বাইরে থেকে সেসবের ছবি তুলল একটা। তখন তোফাজ্জল উঠোনে বসে পেপার পড়ছিলেন। একটা অচেনা ছেলেকে ওনার বাড়ির সামনে ঘুরঘুর করতে দেখে তিনি ভ্রু কুঁচকে উঠে দাঁড়ালেন। বাড়ির ভিতর থেকে ডাকলেন, এই ছেলে, এদিকে এসো। ধ্রুব ক্যামেরা বন্ধ করে এগিয়ে গেল। তোফাজ্জলের সামনে দাঁড়াতেই তিনি ধ্রুবকে আগাগোড়া ভালোভাবে দেখে নিলেন। যুবক ছেলে, চোখে সানগ্লাস, পিঠে ঝুলানো বাদামি রঙের ব্যাগ। দেখে তো শহরের ছেলে মনে হচ্ছে। তোফাজ্জল বললেন, কোথা থেকে আসছো তুমি? গ্রামের নতুন লাগছে। ধ্রুব সানগ্লাস খুলে শার্টে ঝুলিয়ে শান্ত স্বরে জবাব দিল, বরিশাল থেকে এসেছি, এই গ্রামে প্রজেক্টের কাজে। প্রজেক্ট? গ্রামে কিসের প্রজেক্ট? তোফাজ্জল নিজে স্বভাবতই সন্দেহ করলেন। ধ্রুবর কাছে মিথ্যা তৈরি করা ছিল। ও নিজেই ক্যামেরা দেখে বলল, আমি ফটোগ্রাফি করি, এই গ্রামে আমাকে আমার কোম্পানি থেকে পাঠিয়েছে শ্যুটের জন্য। তোফাজ্জল ভ্রু বাঁকিয়ে হাত এগিয়ে বললেন, দেখি তোমার ক্যামেরা দাও তো, কী ছবি তোলো দেখি। ধ্রুব এবার কিছুটা থমকালো। ক্যামেরার প্রথম ছবিটাই অদিতি বাসে তুলেছিল ও। ধ্রুব তোফাজ্জলের দিকে ভ্রু কুঁচকে তাকালো। বোঝার চেষ্টা করলো ওনার মনের মতিগতি। বোঝা গেল তোফাজ্জল ক্যামেরা নিয়ে ছাড়বেন। অন্যদিকে হলে হয়তোবা
ধ্রুব সোজা মুখের ওপর মানা করে দিত, কিন্তু এখানে তোফাজ্জল দাঁড়িয়ে আছেন। ওনাকে সঙ্গে ধ্রুব প্রতিটি কথা, আচরণ সব কিছুর উপর নির্ভর করছে ধ্রুবর সঙ্গে অদিতির সম্পর্ক। ধ্রুব চুপচাপ ক্যামেরা এগিয়ে দিল। তোফাজ্জল মাত্র দুটো ছবি দেখলেন, বাকি আর ঘাটলেন না, ক্যামেরা ফিরিয়ে দিলেন। ধ্রুব যেন হাঁপ ছেড়ে বাঁচল। তোফাজ্জল বললেন, গ্রামে কার বাড়িতে থাকবে? ধ্রুবর কাছে জবাব তৈরি হলো, এখনও ডিসাইড করিনি, কাজ সবে শুরু হয়েছে। এখানে কোনো হোটেল পাওয়া যাবে? ওদের কথা বলার ফাঁকে অদিতি চুলে গামছা পিছিয়ে উঠোনে এসে কাপড় মেলে দিতে ধ্রুবকে ওর বাবার সঙ্গে কথা বলতে দেখে অদিতি সেখানে থমকে গেল। ধ্রুবরও তখন চোখ গেল অদিতির দিকে। ভেজা মুখ, গামছা পেঁচানো চুল, ওর মুখের ওপর লেপটে থাকা ভিজে বেবি হেয়ারগুলো, আর হাতে বালতি। অদিতিকে লাগছিল পাক্কা গৃহিণী, শুধু শাড়িটাই মিসিং। ধ্রুব মুগ্ধ হয়ে দেখে যেতেই লাগলো ওর গোলগাল মুখের সৌন্দর্যটুকু। তোফাজ্জল ধ্রুবর দিকে চেয়ে বললেন, গ্রামে হোটেল খুঁজতে এসেছো? জীবনে গ্রাম দেখনি? ধ্রুব তাৎক্ষণিক ধ্যান ভেঙে গেল। ও দ্রুত চোখ সরিয়ে ফেলল অদিতির থেকে, গলাকে সে তাকালো তোফাজ্জলের দিকে। অদিতি দ্রুত কাপড়ের বালতি উঠোনে রেখে দৌড়ে এবার ভেতরে চলে গেল। অথচ ভেতরে গেলেও পর্দার ফাঁক গলিয়ে দেখতে লাগলো ধ্রুবকে। ধ্রুবকে এভাবে বাবার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ওর হাত পা কাঁপছে রীতিমতো। ওখানে কি হচ্ছে কে জানে, বলা যায় না। এই ছেলে আদৌ কি বুঝতে পারবে অদিতির সমস্যাগুলো, ওর ভয়গুলো? যা গোয়ার ছেলে, সে যে কখনো কারো ধার ধারেনি, সে আজ তোফাজ্জলে কাটছাট কথা আদৌ সহ্য করবে কি না কে জানে। অদিতি পর্দার আড়ালে মুখ লুকিয়ে দেখতে থাকলো শুধু। ধ্রুব তোফাজ্জলের কথায় জবাব দিল, শহরে বড় হয়েছে আমি, গ্রাম সম্পর্কে এক্স্যাক্টলি তেমন ধারণা নেই। যদি থাকার জায়গা না থাকে তবে রাতটা আজকে স্টেশনে কাটিয়ে দিতে হবে মেবি। তোফাজ্জল ভাবলেন, একটা শহরের ছেলে স্টেশনে রাত কাটালে এই গ্রামেরই বদনাম, ওনার মেহমানদারির বদনাম। তাই তিনি পরে বললেন, স্টেশনে কোনো থাকার জায়গা না, আমার বাংলো বাড়িতে থাকতে পারো কদিন। যদি আমার প্রস্তাব ভালো না লাগে তবে রাতের বাস ধরে বাড়ি চলে যাও। ধ্রুব চোখ মুখ শান্ত, অথচ ভেতরে ভেতরে সে এইসবে আশা করেছিল। সব কিছু প্ল্যান মাফিক চলছে। ও কাদের ব্যাগে ফিতে ধরে বলল, আমার প্রবলেম নেই, খাবার আমি এখানে কোনো রেস্টুরেন্টে খেয়ে নেব। রেস্টুরেন্ট? তোফাজ্জল ভ্রু কুঁচকালেন। ধ্রুব এবার কিছুটা হতাশ হয়ে বলল, গ্রামে হোটেল থাকে না, কিন্তু ছোট ধাবা থাকে শুনেছি, এখানে কি সেটাও নেই? তোফাজ্জল ধ্রুবর কথাবার্তা শুনে বুঝতে পারলেন এই ছেলে জীবনেও গ্রামে দেখেনি। উনি ভ্রু কুঁচকে বললেন, এখানে ধাবা নেই, ছোটো ছোটো দোকান আছে যেখানে শুধু চা পাওয়া যায়। চা খেয়ে জীবন চললে চাই খেতে পারো, না হলে আমার এখানে খাবার খাওয়া যাবে। ধ্রুব মনে মনে হাসে, এই লোক ভারী অদ্ভুত, হেল্প করছেন অথচ কথার মধ্যে কোনো নরম ভাব নেই, সব কিছুর মধ্যে একটা রাগী খাটতারা ভাব। ভালো হয়েছে, জামাই শ্বশুর ভালো জমবে। দুজনের রাগের তুঙ্গে থাকে সবসময়, এবং দুজনেই খাটতারা। ওদের দুজনের মিল ধ্রুব অদিতির বাচ্চা পেয়ে গেলেও পেয়ে যেতে পারে। ধ্রুব বলল, থ্যাঙ্কস, আপনি চাইলে এসবের জন্য আমি পে করতে পারি আপনাকে। তোফাজ্জল এবার মহা বিরক্ত হলেন, বললেন, টাকা পয়সার হিসেব দেখানোর দরকার নেই, যাও গোসল করে খেতে এসো, পুকুর ওপাশে আছে, ঘরে গোসলের জন্য আলাদা ব্যবস্থা নেই। ধ্রুব পুকুরটার দিকে একবার চেয়ে তারপর তোফাজ্জলের দিকে তাকালো, জবাব দিল, ওকে। তোফাজ্জল আর কথা বাড়ালেন না, পরপর চেয়ার থেকে পেপার নিয়ে হেঁটে নিজের ঘরে ঢুকে গেলেন। তাকে ঘরের দিকে আসতে দেখে অদিতি দ্রুত পর্দার আড়াল থেকে সরে গেল। তোফাজ্জল দেখার আগে দ্রুত নিজের ঘরে ঢুকে গেল। ধ্রুব ওর বাড়িতেই থাকবে। অদিতির মন কু ডাকছে। ধ্রুবর ব্যাপারে বাবা জানলে সবার সামনে ওকে অপমান করবেন। ও এসব সহ্য করতে পারবে না একদমই। কেলেঙ্কারি ঘটবে দুজনের মধ্যে, দুজনেরই যা অসম্ভব রাগ। ধ্রুবর হাতে টাওয়াল নিয়ে পুকুর পাড়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবল, শহরের জীবন থেকে এতটা দূরে এসে গ্রামের পুকুরে গোসল, ব্যাপারটা তার জন্য নতুন অভিজ্ঞতা। গায়ে শুধুমাত্র প্যান্ট রেখে পুকুরে নেমে পড়ল, সাঁতার কেটে ডুব দিয়ে উঠল। গোসল শেষে ভিজে গায়ে শার্ট প্যান্ট পরে নিল। বাড়িতে থাকলে হয়তো খালি গায়ে প্যান্ট পরে বের হয়ে যেত বাথরুম থেকে, কিন্তু এটা আরেকজনের বাড়ি, অনেকেই হাঁটাচলা করে উঠানে। তাছাড়া অদিতি আছে, ধ্রুব ওকে অপ্রস্তুত করতে চায় না। ধ্রুব টাওয়াল নিয়ে মুছতে মুছতে বাড়ির দিকে যেতে গিয়ে হঠাৎ ও থমকে দাঁড়ালো। অদিতি উঠানে দাঁড়িয়ে কাপড় মেলে দিচ্ছে। ধ্রুবকে দেখে অদিতির হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। ও আশেপাশে তাকালো, কেউ কি দেখে নিচ্ছে? ধ্রুব ভেজা গামছা দিয়ে মাথা মুছতে মুছতে ওর কাছে এগিয়ে গেল। অদিতি তাকে দেখে চোখ নামিয়ে নিল, বলল, কেউ দেখবে, ভিতরে যান প্লিজ। ধ্রুব আশেপাশে তাকালো, কেউ নেই আশেপাশে। তোফাজ্জল বাইরে গেছেন। ধ্রুব অদিতির দিকে ঝুঁকে এসে আশপাশটা সতর্ক চোখে চেয়ে দেখতে দেখতে বলল,
তোমার বাবা আসলে বড্ড কড়া। তুমি সত্যি তোমার বাবার মেয়ে তো? ধ্রুব এবার অদিতির দিকে মাথাটা নিচু করে তাকালো, ফিসফিস করে বলল, ডাউট হচ্ছে আমার। অদিতি ভ্রুকুচকে ধ্রুবর দিকে মাথা তুলে তাকালো। ধ্রুব ওর দিকে আরও একবার তাকালো না। যা বলা শেষে টাওয়াল নিয়ে চুল মুছতে মুছতে সেভাবে বাড়ির সোজা সামনে বাংলোতে ঢুকে গেল। অদিতি কিছুক্ষণ সেভাবে চেয়ে হঠাৎ করে হেসে ফেলল। ধ্রুব ওর আশেপাশে থাকছে, ব্যাপারটা ওকে হয়তো আনন্দই দিচ্ছে। দুপুরে তখন গোসল করে এসে ধ্রুব মাত্রই রুমে এসেছে। ছোট্ট একটা রুমের এক পাশে একটা পড়ার টেবিল, অন্য পাশে দুজনের জন্য একটি বেড। বেডের পাশে একটি ছোট টেবিল, যেখানে পানির কলস আর গ্লাস রাখা। ধ্রুব কখনো এত ছোট রুমে থাকতে অভ্যস্ত নয়। বোঝা যাচ্ছে ওকে এখানে যতটুকু যত্ন করা দরকার সেতটুকুই করা হবে। এক্ষুনি জামাই আদর চাওয়াটা ধ্রুবর বোকামি। ধ্রুব দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল বিছানার দিকে। সারাদিনের জার্নিতে ধ্রুবর পুরো শরীর ব্যথা হয়ে গেছে। তার মধ্যে রাস্তার দুরবস্থা যেন আরেক বিপদ। পুরো শরীরে হাড্ডি মাংস একদম এক করে ছেড়েছে। ধ্রুব ময়লা শার্ট খুলে পাল্টাচ্ছিল। চেয়ারের ওপর টি শার্ট রাখা ছিল। খালি গায়ে ওদিকে যাওয়ার সময় হুট করে দরজার খুলে গেল। ধ্রুব টি শার্ট হাতে পেছন ফিরে চাইল। অদিতি এসেছে। বারবার পেছনের দিকে দেখে ভীত সন্তুষ্ট মুখটা ঘোমটার আলারে ঢেকে চোরের মতো ঘরে ঢুকে পড়ল। ধ্রুব টি শার্ট হাতে দেখছিল অদিতিকে। ও বলল, তুমি এখানে? কেউ দেখে নিলে? অদিতি মুখ থেকে ঘোমটাটা সরিয়ে ফেলল। তারপর দুজনে একে অপরের দিকে তাকালো। অদিতি ধ্রুবকে খালি গায়ে এই প্রথম দেখা মাত্র ওর চোখ বড় বড় হয়ে গেল মুহূর্তেই। দ্রুত ওর মুখ চেপে পেছনে ঘুরে গেল। অদিতিকে পেছন ঘুরতে দেখে ধ্রুব নিচের শরীরের দিকে একবার চেয়ে দেখল। সে খালি গায়ে শুধু প্যান্ট পরা। অদিতি অপ্রস্তুত হয়ে পড়েছে। ধ্রুব সেটা বুঝে দ্রুত তাড়াহুড়ো করে টি শার্ট গায়ে দিতে লাগলো। অদিতির বুক কাঁপছে। এমন পরিস্থিতিতে সে জীবনে প্রথমবার পড়েছে। কোনো পরপুরুষকে এভাবে ও দেখেনি আজ অব্দি। অদিতি চোখ খিচে ফেলেছে দ্রুতই। ধ্রুব টি শার্ট পরতে পরতে কাচুমুচু গলায় বলতে লাগলো, নক করে আসা উচিত ছিল আই গেস। অদিতি পেছন ফিরে থাকা অবস্থা অপ্রস্তুত গলায় বলল, সরি, আমি বুঝি। ধ্রুব টি শার্ট পরা শেষ। ও কথা মাঝখানে থামিয়ে বলল, নাকামি না করে পেছনে ঘোরো, আমি টি শার্ট পরে নিয়েছি। অদিতি ধীরে ধীরে পেছন ফিরে তাকালো, কিন্তু লজ্জায় মুখ তুলে ধ্রুবর দিকে তাকাতে পারল না। অন্যদিকে চেয়ে আছে দেখে ধ্রুব বিছানায় এগিয়ে যেতে যেতে বলল, কী বলতে এসেছিলে? অদিতি এবার তাকালো ধ্রুবর দিকে। ধ্রুবর রুমটা একবার দেখে নিল। এমন একটা স্যাঁতস্যাঁতে ঘরে ধ্রুব থাকছে শুধুমাত্র ওর জন্য। অদিতিকে ব্যাপারটা অপরাধ বোধে ফেলে দিচ্ছে বারবার। অদিতি কথা তুলল, বড্ড অনুনয় করে বলল, ধ্রুব, আপনি এসবে অভ্যস্ত নন। কেন এমন করছেন? চলে যান, কিচ্ছু হবে না এসবে। ধ্রুব শোনে। অদিতির দিকে পিঠ দিয়ে আছে ও। অদিতি এসব কথা পাত্তা না দিয়ে ব্যাগ থেকে প্যান্ট বের করতে করতে উদাস ভঙ্গিতে বলল, তুমি এখন এই চোরের মতো আমার ঘরে এইসব করতে এসেছো? অদিতি লজ্জা পেয়ে ওনা ঠিক করে ধ্রুবর পিঠের দিকে তাকালো। ধ্রুবরও প্যান্ট হাতে ওর দিকে ফিরে তাকালো। ওর চোখ ভীষণ শান্ত, স্বাভাবিক। অদিতি ওই চোখের দিকে চেয়ে এবার কাতর কণ্ঠে বলল, আপনি চলে যান ধ্রুব। আপনার সঙ্গে সামনে কী হবে সেটা ভেবে আমি দিশেহারা হয়ে যাচ্ছি। এসব এত সহজ নয়। ধ্রুব এবার বিরক্ত হলো, বলল, তুমি আমাকে বারবার চলে যেতে বলছো, অথচ তুমি নিজেও চাও না আমি এখান থেকে তোমাকে না নিয়ে চলে যাই। সবসময় মুখে এক, মনে এক তোমার। আই এম রিয়েলি টায়ার্ড নাও অদিতি। অদিতি গলা কেঁপে উঠল। ও ধ্রুবর চোখে চোখ রেখে কেন মিথ্যা বলতে পারে না? কেন ধ্রুব সবসময় ওর মুখে না বলা কথা বুঝে ফেলে? অদিতি অন্যদিকে দৃষ্টি ঘুরিয়ে আবারও মিথ্যে বলল, আপনি ভুল ভাবছেন। আমি মন থেকেই চাই আপনি চলে যান। ধ্রুব মাথাটা কাত করে তাচ্ছিলে হাসি হাসলো। পরপর ভেজা কাপড় বিছানাতে ছুঁড়ে ফেলে রেখে এগিয়ে আসতে লাগলো অদিতির দিকে। ও অনেকটাই কাছে আসতে অদিতি ওর দিকে চেয়ে পিছু হটে গেল। অপ্রস্তুত ভঙ্গিতে ধ্রুবর দিকে তাকালো ও। ধ্রুব মাথাটা ঝুঁকে ওর চোখে চোখ রেখে খেয়ে বলল, আবারও মিথ্যা? বারবার যে এত মিথ্যা বলো, তুমি হাঁপিয়ে যাও না তোফাজ্জল হায়দার মেয়ে? অদিতি চোখ নামিয়ে ফেলল। আবারও ধরা পড়ে গেছে। ধ্রুব ওকে ঘাটলো না, ওর মনের ওপর জোর দেখালো না, বরং বড্ড শান্ত নরম গলায় বোঝালো, আমাকে নিয়ে এত চিন্তা না করে নিজের জন্য করো। ভর দুপুরে এক নজওয়ান ছেলের ঘরে একা একা এসেছো। তোমার প্রেম বিরোধী বাবা জানলে তো? ধ্রুব গলায় হাত দিয়ে মেরে ফেলার ভঙ্গি করলো। অদিতি ভ্রু কুচকে তাকালো। ধ্রুবর মজা করা ওর একটু ভালো লাগেনি। ধ্রুব অদিতির নাকের ডগায় তাজা তাজা রাগ দেখে মৃদু হেসে ওর নাকে আলতোভাবে আঙ্গুল ছুঁয়ে বলল, ডোন্ট ওয়ারি, আই উইল বি ফাইন। অদিতির নাকে হাত চেপে ধরল।
নাকটা যেন লাল হয়ে গেছে ওর। ধ্রুব নিজের মতো করেই দরজা খুলে বেরিয়ে গেল। সে বাইরে যেতে অদিতি দ্রুত ঘোমটা টেনে মাথা ও মুখ ঢেকে নিল। নিচে নেমে একবার দেখে নিল কেউ আছে কিনা। কেউ নেই দেখে এক দৌড়ে ঘরের ভেতরে ঢুকে গেল। দুপুরে সবাই খেতে বসেছে। ধ্রুবর পাশে বসেছে অদিতির ছোট ভাই ইফাজ। তোফাজ্জল সাহেবের ছেলের মাছের কাঁটা বেছে দিচ্ছেন। ধ্রুব খেতে বসে খাবারের আইটেম দেখে কিছুটা বিরক্ত হলো। সবজির আধিক্য শুধু, একটা মাছের তরকারি আছে, অথচ ধ্রুব মাছ পছন্দ করে না। ও মুখ কুচকে ফেলেছিল। পরপর স্বাভাবিক মুখভঙ্গি করে খেতে বসলো। ধ্রুব সবজি পাতে তুলবেন, তার আগে অদিতি মা ফাহিমা ভুনা মাংসের একটা বাটি রান্নাঘর থেকে এনে ধ্রুবকে দিলেন। ধ্রুবর হাতে সবজির চামচ। ও অবাক হয়ে ফাহিমার দিকে তাকিয়ে আছে। ফাহিমা হেসে বললেন, তুমি শহর থেকে এসেছো, এই সবজি মাছ হয়তো বা তেমন খেতে পারবে না, এটা নাও, আমার বড় মেয়ে বানিয়েছে। বড় মেয়ে মানে তো অদিতি। ধ্রুব বাটির দিকে তাকিয়ে হঠাৎ আরও এক দফা ওই মেয়েটার প্রেমে পড়ল। ইচ্ছে করছিল তখন ছুটে গিয়ে ওই মুগ্ধ মেয়েটাকে জড়িয়ে ধরতে। ওর নিজের অনুভূতি দাবানলে থামিয়ে ফাহিমার দিকে চেয়ে মুচকে হেসে বলল, থ্যাংক ইউ আন্টি। ধ্রুব মাংস দিয়ে খেতে খেতে বারবার অদিতির কথা মনে করছিল। অদিতির লক্ষ্য করছে সব। ও জানে ধ্রুব এসব খেতে অভ্যস্ত নয়, তাই নিজের হাতে মাংস রান্না করেছে। ধ্রুবর হৃদয় প্রশান্তিতে ভরে উঠল। তোফাজ্জল সবার আগে খাওয়া শেষ করে উঠে গেলেন। ইফাজ বাবার দিকে চেয়ে হাঁপ ছাড়ল। সঙ্গে সঙ্গে ধ্রুবর বাহুর শার্ট চেপে ধরে বলল, ভাইয়া, তোমার নাকি ক্যামেরা আছে? ধ্রুবর খাওয়া থামিয়ে ইফাজের দিকে তাকালো, বলল, হ্যাঁ, আমি ফটোগ্রাফি করি। ইফাজ চোরের ন্যায় আশপাশটা সতর্ক চোখে দেখে নিয়ে ধ্রুবর কানের কাছে ফিসফিস করে বলল, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে? আমি তোমাকে একদম বিরক্ত করব না, শুধু তোমার ছবি তোলা দেখব। ধ্রুব ইফাজের বাচ্চা বাচ্চা কথা শুনে মাথা নাড়ল। মৃদু কণ্ঠে বলল, ঠিক আছে, নেব, আগে খাওয়া শেষ করো। ইফাজ খুশিতে ঝটফট খাওয়া শেষ করতে লাগলো। ধ্রুব গ্রামের মেঠোফাট দিয়ে হাঁটছিল। ইফাজ পাশ দিয়ে খুশিতে দুলতে দুলতে হাঁটছিল। ধ্রুব ক্যামেরা হাতে ছোটোখাটো ছবি তুলছিল। ধ্রুব ফোকাস করছিল ক্যামেরা। ইফাজ তখন ধ্রুবর আঙুল চেপে ধরে বলল, ভাইয়া, ছবিগুলো দেখি না একটু। ধ্রুব মানা করলো না। নিচের দিকে ঝুঁকে এসে ইফাজের বরাবর হয়ে ওকে সব ছবি দেখালো। ইফাজ ছবি দেখতে দেখতে ধ্রুবর দিকে তাকালো। ও একটু তোনামোনা করছে। ধ্রুব হয়তো সেটা বুঝতে পারলো। ও ইফাজের বাচ্চা বাচ্চা মুখের দিকে চেয়ে জিজ্ঞেস করলো, ছবি তুলতে চাও তুমি? ইফাজের খুশি কে দেখে। ও লাফিয়ে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ। ধ্রুব ইফাজের চুলগুলো এলোমেলো করে দিয়ে ক্যামেরা ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, তোলো। ইফাজ হাসি মুখে ক্যামেরা হাতে নিল, কিন্তু ছবি তোলার বেলায় তার মন খারাপ হয়ে গেল। ও তো সেখানে কিভাবে ক্যামেরা ব্যবহার করে। ধ্রুব ইফাজকে ক্যামেরা হাতে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখতে ভুরু উঁচিয়ে বলল, কি, ছবি তুলবে না? ইফাজ ক্যামেরা ফিরিয়ে দিল। মন খারাপ করে বলল, আমি ক্যামেরা চালাতেই জানি না, যদি নষ্ট করে ফেলি। ধ্রুব শোনে, এই হায়াত পরিবারের ছেলেমেয়েগুলো একটু বেশি ভদ্রসভ্য, অথচ জামাই পাবে চূড়ান্ত উগ্র অসভ্য কাউকে। তোফাজ্জল হায়াতের ভাগ্যের উপর হঠাৎ করেই বড্ড আফসোস হলো ধ্রুবর। ধ্রুব ইফাজের দিকে চেয়ে নরম কণ্ঠে বলল, আসো, আমি শেখাই। ধ্রুব রাস্তায় হাঁটু গেড়ে বসে ইফাজের সামনে হলো। পেছন থেকে ওর হাত ধরে দুটো হাত ক্যামেরায় ছুলো। ইফাজের হাতে হাত ধরে কিভাবে ক্যামেরা চালাতে হয় সেটা শেখাতে লাগলো। ইফাজ খুব মনোযোগ দিয়ে দেখছিল ধ্রুব শেখানো শেষ করতে ইফাজ নিজে নিজে একটা ছবি তুলল। ছবিটা ছিল একটা গরুর গাড়ির, যা বেশ ভালো এসেছে। নিজের তোলা ছবি দেখে ইফাজ খুশি হয়ে লাফিয়ে উঠল, বলল, ভাইয়া, দেখো ছবিটা সুন্দর না? ধ্রুব দেখে ছবিটা অতটা স্পষ্ট আসেনি, কিন্তু ইফাজের খুশি দেখে ধ্রুব শান্ত স্বরে বলল, জোস ছবি তুলেছো তুমি, আরও তুলবে? ইফাজ উচ্ছ্বসিত গলায় বলল, হ্যাঁ, আরও তুলব। ধ্রুব মানা করলো না। ওরও ভালো লাগছিল ইফাজের পাগলামিগুলো। ওই ইফাজের দিকে চেয়ে আশকারা দেখে মৃদু হেসে বলল, যত ইচ্ছা তোলো, আজকে দিনের জন্য এই ক্যামেরা তোমার। ইফাজ অবাক হয়ে বলল, সত্যি? তোমার ফ্রেম শেষ হয়ে যাবে না তো? ধ্রুব হাসি মুখে জবাব দিল, আমার কাছে আরও আছে, তুমি ছবি তুলতে থাকো। ইফাজ এটা শুনে খুশিতে নাচতে নাচতে যা দেখছে সেটারই ছবি তুলতে লাগলো। ইফাজ ছবি তুলে তুলে ধ্রুবকে দেখাচ্ছে। ধ্রুব তার পাশে হাঁটছিল। মাঝে মধ্যে ইফাজকে টুকটাক নতুন কিছু শিখিয়ে দিচ্ছিল। একসময় ধ্রুবর হঠাৎ মনে কি হলো। সে হাঁটতে হাঁটতে ইফাজকে জিজ্ঞেস করলো, ইফাজ, তোমার বাবা বলছিল আজ তোমাদের বাড়িতে মেহমান আসবে। কে আসবে জানো? মিথ্যা কথা, বাবার এমন কোনো কথাই বলেননি ধ্রুবকে। কিন্তু ধ্রুব ইফাজের মুখ থেকে কথা টেনে বের করার জন্য কথা তুলেছে। ইফাজ এক চোখ বন্ধ করে ডান চোখ দিয়ে ক্যামেরার লেন্স দেখতে দেখতে জবাব দিল,
আজ না, আগামীকাল আসবে ওরা। ধ্রুব যেন এবার সুযোগ পেয়ে গেল। ও ভ্রু কুচকে ফেলল, জিজ্ঞেস করলো, ওরা কারা জানো তুমি? এবার ছবি তুলতে তুলতে বলল, আপুকে ছেলেপক্ষ দেখতে আসবে। কথাটা শুনে ধ্রুবর চোয়াল মুহূর্তে শক্ত হয়ে গেল। ও হাত মুষ্টিবদ্ধ করে ফেলে নিজেকে সামলালো। গলার স্বর যথাসম্ভব নরম রেখে প্রশ্ন করে গেল, ছেলে কি করে? ইফাজ নিজের মতো করে জবাব দিল, দুলাভাই তো ঢাকায় চাকরি করে, মা বলেছিল উনি একটা কাপড়ের ফ্যাক্টরির ম্যানেজার। দুলাভাই শব্দটা শুনে ধ্রুবর মুষ্টি শক্ত হয়ে গেল। তার উপর তার প্রতিদ্বন্দ্বী কিনা একজন ম্যানেজার, অথচ সে কিনা একটা ম্যানেজারের জন্য মাথায় ৮০ কেজি ওজনের জেলাসি পুষে রেখেছে। এমন শত ম্যানেজার ধ্রুবর আশেপাশে ঘুরঘুর করে। ধ্রুব রেগে ইফাজের হাত থেকে ক্যামেরা নিয়ে গেল। ইফাজ ক্যামেরা খুইয়ে অবাক হয়ে ধ্রুবর দিকে চেয়ে রইল। মন খারাপ নিয়ে বলল, আর ছবি তুলব না? তুমি তো বলছিলে আজ সারাদিন ক্যামেরাটা আমার। ধ্রুব হাসার চেষ্টা করে ক্যামেরা নিজের হাতে রেখে বলল, এটা আমার ক্যামেরা, বাট আমি এটা তোমাকে দেব যখনই তুমি চাইবে, কিন্তু ওয়ান কন্ডিশন। ইফাজের মলিন মুখে হাসি ফুটল। সে ধ্রুবর শার্ট ধরে টান দিয়ে বলল, বলো না, কী শর্ত? ধ্রুব ক্যামেরা ওর কাঁধে ঝুলিয়ে হাঁটু গেড়ে ইফাজের মুখোমুখি বসলো। ইফাজের চোল এলোমেলো করে দিয়ে বলতে লাগলো, আজ থেকে তুমি আমার শালা। যখনই আমরা দুজন একা থাকবো তুমি আমাকে দুলাভাই বলে ডাকবে। ইফাজের চোখে একথা শুনে চড়ক গাছ হয়ে গেল। ও বড় বড় চোখ করে অবাক হয়ে বলল, কিন্তু তুমি তো আপুকে বিয়ে করনি, তোমাকে কেন দুলাভাই ডাকবো? ধ্রুব বিরক্ত হলো। ছোট প্যাকেটে বড় ধামাকা এই পুচকে ছেলে, বাপের মতো শেয়ানা ভীষণ। ধ্রুব একটু ভেবে নিল, তারপর মুচকি হেসে বোঝাতে লাগলো, আবুল তাবুল। আমার বিয়ে হচ্ছে না, পাত্রী পাচ্ছি না বিয়ে করার জন্য, কিন্তু আমার একটা শালা পাওয়ার ভীষণ শখ, যে আমাকে দুলাভাই বলে ডাকবে। বউ নেই তাই শালাও পাচ্ছি না। তোমাকে আমার ভালো লেগেছে, তাই আজ থেকে তুমি আমার শালা, ঠিক আছে? এবারে চোখ টলমল করে উঠল। ধ্রুবর দুঃখ ভরা কাহিনী শুনে ওর চোখ ভিজে এলো। ও ধ্রুবকে সান্ত্বনা দিতে ওকে হঠাৎ জড়িয়ে ধরল। ধ্রুব ভ্যাবাচাকা খেয়ে গেল। ও তবু এক হাত তুলে ইফাজের পিঠে রেখে বুলালো। ইফাজ নাক টেনে বলল, আর কষ্ট পেও না, তুমি আজ থেকে আমার দুলাভাই। ধ্রুব ইফাজের বাচ্চামো ও সরলতা দেখে হেসে ফেলো শব্দ করে। ইফাজ মুখ ওঠালো ধ্রুবর কাঁধ থেকে। ধ্রুবর হাসি ওর ইমোশনকে অপমান করে ফেলেছে। ধ্রুব হাসতে হাসতে ইফাজের চুল এলোমেলো করে দিয়ে বলল, আমাদের শালা দুলাভাই জুটি জোশ হবে শালাবাবু। ধ্রুব এখনও হাসছে। ইফাজ মুখটা ফুলিয়ে ওর হাসি দেখছে। তার অযথা হাসি ইফাজকে এবার বিরক্ত করতে লাগলো। ইফাজ দুহাত কোমরে রেখে নাক ফুলিয়ে বলল, তুমি হাসছো কেন? ধ্রুব হাসি থামিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। ইফাজের হাত ধরে ওকে টেনে ওর ছোট্টমোট্ট শরীরটা নিজের সঙ্গে মিশিয়ে নিতে নিতে বলল, আমার বোঝা হয়ে গেছে কেন ও এত সরল। তোমরা তোমাদের মায়ের জিন পেয়ে গেছো, বাট আই লাভ ইট। ইফাজ ধ্রুবর কাঁধে মুখ গুজে শুধু শুনে যাচ্ছিল কথাগুলো, অথচ এসব কথার মানে ও এক বিন্দু বোঝেনি। ইফাজ আর ধ্রুব হাঁটছে। ইফাজের হাতে ক্যামেরা, ও ছবি তুলছে। ধ্রুব হাঁটতে হাঁটতে বলল, ইফাজ, তোমার আপুকে যে ছেলে দেখতে আসবে সে কী ধরনের মানুষ? ইফাজ ক্যামেরার তোলার ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে অন্যমনস্ক গলা বলল, তুল। সঙ্গে সঙ্গে ধ্রুব তাকালো ইফাজের দিকে। ইফাজ চমকে ওঠে। ও ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। এখন আবার যদি ধ্রুব ওর হাত থেকে ক্যামেরা নিয়ে যায়। ইফাজ দ্রুত জিভ কেটে বলল, সরি সরি, ওই ভাইয়ার নাম ফারদিন হোসেন, আব্বুর বন্ধুর ছেলে। ধ্রুব শান্ত হলো। ছেলে বুদ্ধি আছে যথেষ্ট। ধ্রুব এবার মোক্ষম কথাটাই তুলে ফেললো, ইফাজ, তোমার একটা সাহায্য দরকার আমার, করবে? ইফাজ ছবি তোলা বাদ দিয়ে অবাক চোখে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব ইফাজের চাহুরি দেখে আগে ভাগে সাবধান হয়ে লোভনীয় অফার তুলল দ্রুতই। সাহায্য করলে তুমি যা চাইবে তাই পাবে, এমনকি এই ক্যামেরাও, ফর লাইফ টাইম। ইফাজের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে খুশিতে লাফিয়ে উঠে বলল, কী কাজ দুলাভাই?